আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। শুরুতে ইউপে সংবাদ শিরোনাম। জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত সংসদ সদস্য মোকাব্বির খান শপথ নেবেন আজ। পালিত হচ্ছে বিশ্ব অটিজম সচেতনতা দিবস। নিয়ম নীতির তোয়াক্কা না করে ঝিনাইদহে গড়ে উঠছে প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়। শুনছিলেন ইউপে সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট 2 আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মোকাব্বির খান শপথ নেবেন আজ। দুপুর 12টায় সংসদ ভবনে তাঁকে শপথ বাক্য পাঠ করাবেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। গণফোরামের সভাপতি মণ্ডলীর সদস্য মোকাব্বির খান জাতীয় ঐক্যফ্রন্টের হয়ে দলীয় প্রতীক উদীয়মান সূর্য নিয়ে নির্বাচন করে বিজয়ী হন। এবারে নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট 8টি আসনে বিজয়ী হয়। এর মধ্যে বিএনপি 6টি ও গণফোরাম পায় 2টি আসন। গণফোরাম থেকে নির্বাচিত আরেক সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ গত 7 মার্চ শপথ নেন। আজ বিশ্ব অটিজম সচেতনতা দিবস। অটিজম বিষয়ে সামাজিক সচেতনতা সৃষ্টি ও তাদের অধিকার প্রতিষ্ঠায় বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালন করা হচ্ছে। দিবসটির এবারের প্রতিপাদ্য সহায়ক প্রযুক্তির ব্যবহার, অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তির অধিকার। এই উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অটিজম দিবসের তাৎপর্য ও সচেতনতা সম্পর্কে দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন। পাশাপাশি সমাজে অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তিদের অবদানের জন্য পুরস্কার ও সম্মাননা দেওয়া হবে। অটিজমে আক্রান্ত শিশু ও বয়স্কদের জীবনযাত্রার মান উন্নয়নে 2007 সাল থেকে দিবসটি পালন করা হচ্ছে। ঝিনাইদহে নিয়ম নীতির তোয়াক্কা না করে গড়ে উঠছে প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়। সমাজসেবা অধিদপ্তরের তথ্য মতে জেলার 21টি বিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষকেরই নেই বিএসএড প্রশিক্ষণ। ফলে প্রচলিত পদ্ধতিতেই শিশুদের পাঠদান করা হচ্ছে। অটিজম কিংবা প্রতিবন্ধী শিশুদের শিক্ষার মান নিয়েও রয়েছে প্রশ্ন। স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন প্রকল্পের টাকা হাতিয়ে নেওয়ার কৌশল হিসেবে স্কুলকে ব্যবহার করা হচ্ছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। প্রশিক্ষণ নেওয়া হয় এখন অটিজমদের কিভাবে শিক্ষা দিতে হবে, কিভাবে ওদের যত্ন নিতে হবে, এটা প্রশিক্ষণ নয়, আমরা নিজ উদ্যোগেই যতটুকু সম্ভব চেষ্টা করছি। সরকারি নীতিমালা অনুযায়ী এই শিক্ষা প্রতিষ্ঠানগুলা প্রতিষ্ঠিত হচ্ছে কিনা এটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন তাদেরকে আসলে খতিয়ে দেখার বিষয়। জেলাতে আমাদের 26,908 জন প্রতিবন্ধী রয়েছে। এই বিদ্যালয়গুলোতে কোনো ধরনের বিএসএড ডিগ্রিধারী কোনো শিক্ষক নেই। যে এক শ্রেণীর প্রতারক মানুষ তাদের স্বার্থসিদ্ধির জন্য অটিস্টিক স্কুল, প্রতিবন্ধী স্কুল, সমাজ উন্নয়ন স্কুল এ ধরনের নাম করে প্রশিক্ষণহীন লোকদেরকে দিয়ে মানুষকে ধোঁকা দিচ্ছে এবং এই ধোঁকাবাজি বন্ধ করার জন্য আমরা চেষ্টা করছি। পহেলা বৈশাখকে সামনে রেখে চাহিদা অনুযায়ী কাপড়ের যোগান দিতে ব্যস্ত সিরাজগঞ্জের তাঁতপল্লীগুলো। তাঁত কাপড়ের জন্য প্রসিদ্ধ বেলকুচি, চৌহালি, উল্লাপাড়া এবং শাহজাদপুরের কারখানাগুলো বিভিন্ন ধরনের নকশা দিয়ে চলছে বৈশাখীর শাড়ি তৈরির কাজ। বুননে বুননে ফুটে উঠছে বৈশাখী সাজ। দিন রাত কারিগররা কাজ করছেন বৈশাখী উৎসবকে আরও প্রাণবন্ত করতে। গুণগত মান ভালো হওয়ায় জেলায় কাপড় কিনতে আসেন দেশের বিভিন্ন অঞ্চলের পাইকাররা। এবার বৈশাখী শাড়ির চাহিদা একটু কম বলে জানিয়েছেন কারখানা মালিকরা। তবে আর কয়েকদিন পর বিক্রি বাড়ার ব্যাপারে আশাবাদী তারা। এই শিল্পের প্রসারের সহজ শর্তে ব্যাংক ঋণের পাশাপাশি সরকারি সহযোগিতা চেয়েছেন ব্যবসায়ীরা। আগের মতো মানুষের অত উৎসাহ নাই, মানে আস্তে আস্তে এটা কমে যেতেছে। বেচা কেনা থাকলে হয়তো আমরা কাজ করতাম রাত দিন খেটে। আমি আসছি রাঙামাটি থেকে শাড়ি কেনার উদ্দেশ্যে। বেলকুচি আসছে, এখানে যে বৈশাখী শাড়িগুলো আমাদের এখানে চাহিদা আছে। এবছর অনেকেই বলছেন ব্যবসা একটু মন্দা, সেটা আমাদের সামনে আরো সময় রয়েছে। আমরা আশা করব যে এই সময়ের মধ্যেই এটা কাটিয়ে উঠবে এবং স্বাভাবিকভাবেই এগুলি আবার দেশে এবং বাইরে রপ্তানি হবে।
ঢাকার সাভারে জনপ্রিয় হয়ে উঠছে পোল্ট্রি ব্যবসা। এই ব্যবসা করে অনেকেই আর্থিকভাবে সচ্ছল হয়েছেন। ব্যবসায় সফলতা অর্জনের মধ্য দিয়ে তারা ভূমিকা রাখছেন দেশের অর্থনীতিতে। উপজেলার ঝাউচর গ্রামের সৌরভ পোল্ট্রি খামারের স্বত্বাধিকারী শহীদুল ইসলাম একজন সফল ব্যবসায়ী। 12 বছর আগে ফার্মে লেয়ার জাতের 1000 মুরগি পালনের মাধ্যমে ব্যবসা শুরু করেন তিনি। পরিশ্রম, অধ্যবসায় আর মেধাকে কাজে লাগিয়ে এখন তিনি সফল। শহীদুলের সফলতা দেখে স্থানীয় অনেকেই এখন এই ব্যবসায় ঝুঁকছেন। এতে বাড়ছে কর্মসংস্থান। তবে ন্যায্য দামের পাশাপাশি রোগ বালাই মোকাবিলা সহ অন্যান্য ক্ষেত্রে সরকারি সহযোগিতা চান পোল্ট্রি ব্যবসায়ীরা। করতেছি 5 বছর ধরে, ভালো বেতন পাই, আমার সংসার ভালোভাবেই চলে। প্রায় 12 বছর ধরে করতেছি। 12 বছরের মধ্যে আগে কম বেশি লাভ হয়েছে, অনেক লাভ হয় না। কারণ লাভ হয় না, কারণ এখন বাচ্চার দাম বেশি, আপনার খাদ্যের দাম বেশি। তাদেরকে যদি সরকারিভাবে বা বেসরকারিভাবে বা স্থানীয়ভাবে কোনো সংস্থা প্রতিষ্ঠান সহযোগিতা করে, তাহলে আগামীতে তারা এই শিল্পটাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবে। কুমিল্লায় দেশের প্রথম ব্ল্যাক বিউটি টমেটো চাষে সফল হয়েছেন কৃষক জামিল আহমেদ। যুক্তরাষ্ট্র থেকে চারা এনে গত বছর শুধু একটি মাত্র ব্ল্যাক বিউটি টমেটোর চারা রোপণ করেন লালমাই উপজেলার জামিল। ফলন দেখে ওই গাছ থেকে বীজ নিয়ে এই বছর এই টমেটোর চাষ করেছেন তিনি 16 শতক জমিতে। প্রতিটি গাছ থেকে টমেটো পাচ্ছেন অন্তত 7 কেজি। কৃষিবিদরা বলছেন, দেশি টমেটোর চেয়ে গুণগত মান ভালো হওয়ায় আমেরিকান এই জাতের টমেটো চাষ ছড়িয়ে দেওয়া হবে সারা দেশে। ওটা নিয়ে মানে বিটি করতে হবে, বিটি করিয়া এরপরে চারা একটু বড় হইলে মানে এরপরে ক্ষেত্রের আবাদ করিয়া এরপরে এটা লাগাইতে হয়। এই টমেটোটার বৈশিষ্ট্য হলো এটা খেতে সুস্বাদু, এটা ফলনও অনেক বেশি, এটা পানির পরিমাণ কম থাকার কারণে এটা সহজে পচে না, গলে না। এবং এটা যদি আমরা করি, আমাদের দেশের কৃষকরা এই কালো টমেটোটা চাষ করে, তাহলে অন্যান্য চলমান টমেটোর চেয়ে এই ব্ল্যাক বিউটি টমেটোতে কৃষকরাও উপবান হবে। আমাদের দেশের মানুষও এটা, যেহেতু এটা অনেক সুস্বাদু, মানুষও এটা খেয়ে তৃপ্তি পাবে। এই টমেটোটা যদি কৃষকগণ করে, তাহলে একদিকে কৃষকগণ যেমন লাভবান হবে, এদেশের কৃষিতে একটি নতুন মাত্রা যোগ হবে। পাশাপাশি এটিতে কিন্তু পুষ্টির যে উপাদান, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্থোসায়ানিন আছে, যার কারণে যারা এটার ভোক্তা তারাও কিন্তু লাভবান হবে। বহুতল ভবনের অগ্নি নির্বাপন ব্যবস্থা পর্যবেক্ষণে মাঠে নেমেছে রাজুক। 24টি তদন্ত টিম 8টি জোনে ভাগ হয়ে এই অভিযান চালাচ্ছে। সোমবার ভবন পরিদর্শনে গিয়ে রাজুক চেয়ারম্যান আব্দুর রহমান বলেন, অনুমোদন ছাড়া বহুতল ভবন নির্মাণের দায় এড়াতে পারে না রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। 15 দিনের মধ্যে ত্রুটিপূর্ণ বহুতল ভবন নিয়ে রিপোর্ট দেবে রাজুক। মালিক পক্ষ যেই নকশাটার কথা বলছেন এবং রাজুক যেই নকশাটার কথা বলতেছেন, এই দুইটা নকশার ভিতরে সামঞ্জস্যতা আছে কিনা, 1 নাম্বার। দ্বিতীয়ত হলো যে নকশা দিয়ে এটা নির্মাণ হয়েছে, অনুমোদিত নকশা, সেই নকশার সাথে এখানে যে নির্মাণ হয়েছে তার ভিতরে কোনো ধরনের ব্যত্যয় আছে কিনা। তৃতীয়ত হলো যে যদি ব্যত্যয় থাকে, তাহলে পরে এই তদন্ত কমিটি কোন কোন স্থানে ব্যত্যয়গুলো ছিল সেই জায়গাগুলোকে লিপিবদ্ধ করে পরবর্তীতে রিপোর্ট যখন আসবে তখন সেটা জানাবে। রাজধানীর বনানীর এফা টাওয়ারে নিহতদের প্রতি সমবেদনা জানিয়ে শোক প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। পরে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম জানান, বৈঠকে শিল্প কারখানার মতো বহুতল বাণিজ্যিক ভবনেও অগ্নি নির্বাপন ব্যবস্থা চালু এবং তা প্রতি বছর নবায়ন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বনানীর আগুন নেভাতে পানির সংকট নিয়ে আলোচনা শেষে নগরীর জলাধারগুলো রক্ষার উপর গুরুত্ব আরোপ করা হয় বৈঠকে। এছাড়া সব ভবনে জরুরি নির্গমন ব্যবস্থা এবং একাধিক নির্গমন পথ রাখতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন বলেও জানান তিনি। রাজুকের অভিযানে রাজধানীর চিহ্নিত ঝুঁকিপূর্ণ বহুতল ভবনগুলোর ব্যাপারে প্রধানমন্ত্রী কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। পানির অভাবজনিত সমস্যা তৈরি হচ্ছে। ঢাকা শহরে যে খাল ছিল, ডোবা ছিল, ঝিল ছিল, এগুলো সব বন্ধ হয়ে গেছে। তো যেখানে যেখানে সম্ভব জলাশয় বা জলাধার তৈরি করা, মানে এই পানির অভাব পূরণ করার জন্য ইন্ডাস্ট্রিগুলোতে মাস্ট হলো প্রতি বছর
এই ফায়ার লাইসেন্সটা যেটা ফায়ার সার্ভিস দেয়, ফায়ার সেফটি লাইসেন্স, এটা নবায়ন করতে হয়। কিন্তু আমাদের অন্য অন্য ক্ষেত্রে বড় হাই রাইজ বিল্ডিং বা এগুলোর ক্ষেত্রে নাই, কমার্শিয়াল এন্টিটিগুলোর জন্য এটা নাই। এটা একটু পরীক্ষা করে দেখা যে এটা বছর বছর নবায়ন করা যায় কিনা। রাজধানীর বিভিন্ন স্থানে নকশা বহির্ভূত ভবন অনুসন্ধানে অভিযান চালাচ্ছে রাজুক। অভিযানের খবর সংগ্রহ করতে এই মুহূর্তে মহাখালীতে আছেন আমাদের সহকর্মী মাহবুব কবির চপল। তিনি জানাচ্ছেন সেখানকার সবশেষ খবর। আমি এই মুহূর্তে আসলে দাঁড়িয়ে আছি বনানীতে। গত 28 মার্চে যে অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছিল তারপর থেকে বহুতল যে ভবনগুলো আছে সেই ভবনগুলো নকশা অনুযায়ী করা হয়েছে কিনা বা নকশা বহির্ভূতভাবে করা হয়েছে কিনা সেই অভিযান রাজুক শুরু করে রাজুকের 24টি টিম ঢাকা শহরের চারপাশে অভিযান চালাচ্ছে। আমরা গতকাল দেখেছিলাম যে অভিযানে মূলত 10 তলার বেশি যে বিল্ডিংগুলো আছে সেই বিল্ডিংগুলোই মূলত প্রধান ফোকাস করা হচ্ছে এবং আমরা সেখানে দেখেছি যে বেশিরভাগ ভবনেই যে নকশা অনুমোদন নেওয়া হয়েছিল মালিকদের পক্ষ থেকে সে নকশা অনুযায়ী রাখা হয়নি, কোনো না কোনো ত্রুটি পেয়েছে। রাজুকের যে কর্মকর্তারা আছেন যারা অভিযান চালাচ্ছেন তারা যেটি বলছেন যে 1996 সালে ইমারত নির্মাণ নকশার যে অনুমোদন করা হয় সেই নকশার বাইরে যারা যতটুকু অংশ করেছে তাদেরকে সতর্ক করা হচ্ছে এবং কোনো কোনো ক্ষেত্রে সিলগালা এবং জরিমানাও করা হচ্ছে। আমরা আজকে যে বিষয়টি দেখছি যে মূলত নকশার যে বিষয় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে সেটি হচ্ছে যে অগ্নি নির্বাপন ব্যবস্থা, জরুরি সিঁড়ি এগুলো আছে কিনা এগুলো বেশি ফোকাস করা হচ্ছে এবং যে তলার অনুমোদন দেওয়া হয়েছিল তার চেয়ে বেশি করা হয়েছে কিনা মূলত বাণিজ্যিক ভবনে যে নিরাপত্তার বিষয়টি সেটি সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। আর একটি বিষয় আমরা রাজুক কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে প্রাথমিকভাবে তারা 15 দিন এই অভিযান চালাবেন, কিন্তু এই 15 দিনে ঢাকা শহরের যত বাণিজ্যিক ভবন আছে সব ভবনে আসলে সেরকমভাবে অভিযান চালিয়ে শনাক্ত করা সম্ভব নয়। তারা বলছেন যে লোকবল আছে সেই লোকবলদের সব ভবনে যাওয়া সম্ভব নয়। তবে একটি বিষয় যেটি পরিলক্ষিত হয়েছে সেটি হচ্ছে যে 1996 সালের পর একের পর এক বিল্ডিং নির্মাণ হয়েছে, কিন্তু সেই বিল্ডিংগুলো আসলে নকশা অনুমোদনের পরেই কিন্তু রাজুক কর্মকর্তারা খুব বেশি খোঁজ নিতে পারেননি। তারা যেটি বলছেন যে তাদের লোকবলের কারণে যে নকশা অনুযায়ী বিল্ডিং করেছে কিনা কখনো পরিদর্শন হয়নি খুব বেশি। এ কারণে মালিকরা সুযোগ পেয়েছেন, যেহেতু তাদের বিষয়ে খুব বেশি বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ হয়নি বা ব্যবস্থা নেওয়া হয়নি, সে কারণেই আমরা দেখেছি যে বেশিরভাগ বিল্ডিংয়ে যে নকশা তার বাইরেও কিছু করা হয়েছে এবং সে কারণে বিভিন্ন সময় আমরা অগ্নিকাণ্ড থেকে শুরু করে বিভিন্ন দুর্ঘটনার খবর পেয়েছি। আর ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে এখন অভিযান চালানো হচ্ছে একটা দুর্ঘটনার পর এবং এখন অনেকেই সতর্ক হয়েছেন। বিভিন্ন ভবনে কিছু তৎপরতা আমরা দেখেছি, হয়তো অনেক ভবনে জরুরি যে সিঁড়ি ছিল সেই সিঁড়িটি দীর্ঘদিন বন্ধ ছিল, কিন্তু এখন যেহেতু অভিযান চলছে সেই সিঁড়িটি চালু করা হয়েছে। আবার অনেক জায়গায় দেখেছি যে অগ্নি নির্বাপন যে নিজস্ব ব্যবস্থা সেটি ছিল না, যেহেতু রাজুক তৎপরতা শুরু করেছে সে কারণে তারা অগ্নি নির্বাপন ব্যবস্থা এখন সক্রিয় করেছে এবং বিল্ডিংয়ে যারা কর্মরত আছেন বিভিন্ন অফিসে তারা আমাদেরকে জানিয়েছেন যে এখন তারা অনেকটা রাজুকের অভিযান থেকে বাঁচতে এগুলো করছেন। তাই ফায়ার সার্ভিস আমাদেরকে যেটি বলেছেন যে এখন যে অভিযান দীর্ঘদিন পরে চালানো হচ্ছে সেই অভিযানের পর হয়তো কিছুটা উন্নত হবে, কিন্তু এই ধারা অব্যাহত রাখতে যে অভিযানের বিষয়টি নিয়মিত তদারকির বিষয়টি সেটি করতে হবে, না হলে হয়তো আবারও কিছুদিন পরে কিছুটা অবহেলা চলে আসবে এবং বিল্ডিংগুলো আবারও আগের অবস্থায় ফিরে যাবে। আর যে বিষয়টি সার্বিকভাবে বলা যাচ্ছে যে রাজধানীর কোনো বিল্ডিং যাতে ঝুঁকিপূর্ণ না থাকে সেটি কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয়েছিল। আর সিটি কর্পোরেশনের উত্তরের মেয়র কিন্তু বলেছিলেন যে রাজুকের অনুমোদন বা রাজুকের নকশার বাইরে যদি কেউ করে এবং রাজুক থেকে যে কাগজগুলো দেওয়া হয়েছিল সেই কাগজগুলো যদি সিটি কর্পোরেশনকে সরবরাহ না করা হয় তাহলে ম্যাজিস্ট্রেট অভিযান চালানো হবে। যেহেতু রাজুক এখন অভিযান চালাচ্ছে, আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অভিযান চালানো হবে কিনা সেটি এখন পর্যন্ত হয়তো পরে সিদ্ধান্ত নেওয়া হবে। আদ্রিতা। চপল, আপনাকে ধন্যবাদ। স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার 5 সদস্যের মেডিকেল বোর্ড তাৎক্ষণিক পরীক্ষা করে জানিয়েছেন কিছু সমস্যা থাকলেও বেগম জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। এদিকে হাসপাতালে বেগম খালেদা জিয়ার সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করার দাবি জানিয়েছে বিএনপি। ওনার শারীরিক অবস্থা সম্বন্ধে ডিটেলস কথা হয়েছে, ওনার সমস্যাদি শোনা হয়েছে। সমস্যাগুলো ওনার সেটা হলো পায়ে ব্যথা, মানে জয়েন্টের ব্যথা, হাতের জয়েন্টের ব্যথা,
উনি দুর্বল আছেন, ঘুম কম হচ্ছে, খাওয়ার রুচি ওনার কম, এবং সব কিছু অ্যানালিসিস করে বোর্ডের চিকিৎসকরা প্রফেসররা বসে ওনার সাথে আলাপ করে উনি কীভাবে ওষুধ খেতে পছন্দ করেন, উনি কোন ধরনের ওষুধ উনি খেতে কমফোর্ট ফিল করেন সেটা আলাপ করে ওখানে বসে ওনাকে একটা চিকিৎসাপত্র দেওয়া হয়েছে। ওষুধের পরে ওনার অবস্থার কতটুকু উন্নত হলো সেটা অ্যাসেসমেন্ট করার জন্য প্রতিদিন একজন ডক্টর ওনাকে চেক করবেন। হাসপাতালে তিনি আসতে চান না, কারণ এখানে তিনি মনে করেন যে তার চিকিৎসা হয় না। আমরা এই জন্যই তাকে বারবার বলেছি যে একটা বিশেষায়িত হাসপাতালে তাকে ভর্তি করার জন্য, কিন্তু সরকার এই কথায় কোনো কর্ণপাত করেননি। তারা তাকে আজকে আবার সেই পিজি হাসপাতালে নিয়ে আসছেন। আমরা তার স্বাস্থ্যের ব্যাপারে অত্যন্ত উদ্বিগ্ন। আমরা আশা করব যে আজকে সরকার চেষ্টা করবেন যে এখানে সর্বোচ্চ চিকিৎসা তাকে যেন দেওয়া সম্ভব হয়। কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন লঙ্ঘন করে ডাউনলিংক করা বিদেশি টিভি চ্যানেলের মাধ্যমে দেশীয় বিজ্ঞাপন প্রচার করায় দুটি পরিবেশক প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে তথ্য মন্ত্রণালয়। প্রতিষ্ঠান দুটি হচ্ছে ন্যাশন ওয়াইড মিডিয়া লিমিটেড এবং জাদু ভিশন লিমিটেড। এর আগে মন্ত্রণালয় থেকে তাদের কয়েকবার সতর্ক করার পরও নির্দেশনা না মানায় এই নোটিশ দেয়া হয়। এবারে আন্তর্জাতিক সংবাদ। ভারতে লোকসভা নির্বাচনের আগে সামাজিক যোগাযোগ মাধ্যম অপব্যবহারের অভিযোগে বিরোধী দল কংগ্রেসের সাথে সংশ্লিষ্ট ৬৮৭টি পেজ ও অ্যাকাউন্ট সরিয়ে ফেলেছে ফেসবুক কর্তৃপক্ষ। ভারতের প্রায় ৩০ কোটি মানুষ ফেসবুক ব্যবহার করেন, যা বিশ্বের সবচেয়ে বেশি। ফেসবুক কর্তৃপক্ষ বলছে তাদের তদন্তে ওইসব ব্যক্তিদের বিরুদ্ধে ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে বিভিন্ন গ্রুপে যুক্ত হয়ে পোস্ট, ছবি এবং ভিডিও ছড়িয়ে উত্তেজনা বৃদ্ধির প্রমাণ পাওয়া গেছে। তবে কি পোস্ট করা হয়েছে তার ভিত্তিতে নয়, বরং অ্যাকাউন্ট ব্যবহারকারীদের পরিচিতি নিয়ে বিভ্রাট থাকায় সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। একই অভিযোগে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বহু পেজ এবং অ্যাকাউন্ট বন্ধের অভিযান চালাচ্ছে ফেসবুক। এবারে পার্টেক্স খেলার খবর। নিউক্যাসল ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে আর্সেনাল। ঘরের মাঠ এমিরেটসে বলের দখল আর আক্রমণে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় আর্সেনাল। তবে গত ডিসেম্বর থেকে প্রতিপক্ষের মাঠে জয় না পাওয়া নিউক্যাসলের অতিরিক্ত রক্ষণাত্মক মেজাজের কারণে গোল পেতে সমস্যা হয় গানারদের। ১২ মিনিটে একবার অফসাইডের কারণে বঞ্চিত হলেও ৩০ মিনিটে আর্সেনালকে ১-০ লিড পাইয়ে দেন অ্যারন রামসে। দ্বিতীয়ার্ধে দু দলই বেশ কটি ভালো সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। তবে ম্যাচের ৭ মিনিট বাকি থাকতে ফরাসি তারকা আলেকজান্ডার ল্যাকাজেটের গোলে জয় নিশ্চিত করে উনাই এমেরির দল। ৩১ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডকে আর টটেনহামের চেয়ে ২ পয়েন্ট এগিয়ে তারা। শেষ করার আগে ইউপে সংবাদ শিরোনাম আরও একবার। জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত সংসদ সদস্য মোকাব্বির খান শপথ নেবেন আজ। পালিত হচ্ছে বিশ্ব অটিজম সচেতনতা দিবস। নিয়ম নীতির তোয়াক্কা না করে ঝিনাইদহে গড়ে উঠছে প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATNTubeNews। সাবস্ক্রাইব করে থাকুন এটিএন বাংলার সাথে।